বন্ধুরা, আজ আমরা গ্যাসের গতিতত্ত্বের সূত্র নিয়ে আলোচনা করব। তো গ্যাসের গতিতত্ত্বের সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা যদি দেখি একটি পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো কিভাবে থাকে। তো এটা একটা পাত্র, এই পাত্রে তোমরা অনেকগুলো ডট ডট দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই গ্যাসের অণু রিপ্রেজেন্ট করছে। এই অণুগুলো এক জায়গায় স্থিরভাবে না থেকে বরং চারপাশে ছোটাছুটি করছে, রাইট? সো এই অণুগুলো কিন্তু কোনো সুনির্দিষ্ট জায়গায় নেই, বরং চারপাশে ছোটাছুটি করছে। তো এই যে ছোটাছুটি করছে, এই ছোটাছুটি করার জন্য তাদের জন্য বেগ রয়েছে। এই বেগের মান কিন্তু যে কোনো দিকে হতে পারে, আবার যে কোনো মানেরও হতে পারে। অর্থাৎ 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো বেগের মান নিয়ে তারা চলাচল করতে পারে, আবার ডানে বামে যে কোনো দিকে তারা চলাচল করতে পারে। তো আমরা এই যে গ্যাস গতিশীল অবস্থায় থাকে, সেই গতিশীল অবস্থার সূত্রগুলো নিয়েই বলতে গেলে আজকে আলোচনা হবে, পরের ক্লাসে আলোচনা হবে। তো গ্যাসের গতিতত্ত্বের সূত্র, এটাকে একটু আমি আমার মতো করে এক্সপ্লেন করি যদি। তো আমরা পি দিয়ে কি বোঝায়? গ্যাসের চাপ, ভি দিয়ে বোঝায় গ্যাসের আয়তন। এগুলো আমরা পড়ে এসেছি, রাইট? আবার তোমরা যারা আমার গতিবিদ্যার গ্রাফের ক্লাসটা করে এসেছো, তোমরা জানো চাপ বনাম আয়তন গ্রাফের ক্ষেত্রফল, এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা, সেটা কি নির্দেশ করে? কাজ নির্দেশ করে। তোমরা আমার গতিবিদ্যার অবশ্যই গ্রাফ রিলেটেড ক্লাসটা দেখে আসবে এই ক্লাসটা করার পূর্বে। সো এই যে এখানে পি আর ভি, আমরা যদি এদের আলাদা আলাদা করে এককগুলো লিখে ফেলি। পি এর একক আমরা জানি প্যাসকেল, যেটাকে বলা যায় নিউটন পার মিটার স্কোয়ার। ভি এর একক হচ্ছে আয়তনের একক, যেটা হচ্ছে মিটার কিউব। সো এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি যে পিভি এর একক হচ্ছে নিউটন মিটার। আবার আমরা কি জানি না নিউটন মিটার আসলে কিসের মান? জুলের মান, অর্থাৎ জুলের রাশিমালা, শক্তির রাশিমালা বলতে পারি। কারণ ওয়ার্ক ইকুয়াল টু কি? ওয়ার্ক ইকুয়াল টু এফ এক্স। এফ হচ্ছে নিউটন আর এক্স হচ্ছে মিটারে। সো আমরা একটা জিনিস খেয়াল করলাম কীরকম, যে পি আর ভি এই দুইটার গুণফল আসলে একটা শক্তির রাশিমালা নির্দেশ করে। তো আবার আমরা একটা জিনিস কি জানি, যে শক্তির রাশিমালা, যেহেতু গতিশক্তি এখানে আলোচনা হচ্ছে, সো গতিশক্তির ক্ষেত্রে যেহেতু অণুগুলো স্থির থাকবে না, গতিশীল থাকবে, সো গতিশক্তির ক্ষেত্রে হাফ এমভি স্কোয়ারের মতো একটা সূত্র পড়েছি আমরা। অর্থাৎ এই শক্তিটা, যেহেতু এখানে গতিশীলতার কারণে শক্তিটা তৈরি হচ্ছে, এই শক্তিটা গ্যাসের মোট ভর মানে এম এর সমানুপাতিক হবে, আর গ্যাসের যা বেগের বর্গের সমানুপাতিক হবে। অর্থাৎ এই পিভি সরাসরি গতিশক্তি না, বাট এটা একটা শক্তির রাশিমালা, কিন্তু এটার আচরণ গতিশক্তির মতোই। পিভি গ্যাসের মোট ভরের সমানুপাতিক, আবার গ্যাসের বেগের বর্গের সমানুপাতিক। তো এই দুইটা রাশিমালাকে যদি আমরা একত্র করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি পিভি সমানুপাতিক গ্যাসের মোট ভর ইন্টু গ্যাসের বেগ স্কোয়ার। আর আমরা জানি সমানুপাতিক থেকে সমান সমান আসলে একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকটা ইকে এর বেলায় ইকে দিয়ে যদি বলতে তাহলে ধ্রুবকটা কি আসতো? হাফ। আর এইখানে যেহেতু এটা সরাসরি ইকে না, মানে গতিশক্তি না, তাই এই ক্ষেত্রে ধ্রুবকটা ক্যালকুলেশন করে, অর্থাৎ এক্সপেরিমেন্টালি আনা হয়েছে 1/3। সো আমাদের এক্সপেরিমেন্টালি কীভাবে এসেছে সেটা দরকার নেই, কিন্তু এই জিনিসটা কি বোঝা গেল যে পিভি একটা শক্তি জাতীয় রাশিমালা, আর এটা মোট ভর আর গ্যাসের বেগের বর্গের সমানুপাতিক। আর এখান থেকে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা কত? 1/3। সো এই রাশিমালাটাকে নিয়ে যদি আমরা কাজ করি, এটাকে আমরা গ্যাসের মোট ভরকে যদি সমীকরণ আকারে, রাশি আকারে লিখি, গ্যাসের বেগকে যদি আমরা রাশি আকারে লিখি, তাহলে মোট ভরের জায়গায় আমরা লিখতে পারি স্মল এম ক্যাপিটাল এন। এখন বলতে পারো স্মল এম দিয়ে কী বোঝানো হচ্ছে, ক্যাপিটাল এন দিয়ে কী বোঝানো হচ্ছে? স্মল এম দিয়ে বোঝানো হচ্ছে গ্যাসের একটি অণুর ভর, আর ক্যাপিটাল এন দিয়ে কী বোঝানো হচ্ছে? অণুর সংখ্যা। অর্থাৎ অণুর ভর আর অণুর সংখ্যা তুমি যদি মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পাবে বলো তো? ধরো তোমার কাছে 10টা অণু আছে, একটা জারের মধ্যে 10টা অণু আছে, আর প্রতিটা অণুর ভর হচ্ছে 2 গ্রাম করে, ধরে নাও কথার কথা। তাহলে তোমার জারটার মধ্যে মোট ভর কত? তো 10টা অণু ইন্টু 2 গ্রাম, দ্যাট মিনস 20 গ্রাম, রাইট? সো এই যে এই দুইটার গুণফল আসলে কি রিপ্রেজেন্ট করছে? এই দুইটার গুণফল আসলে রিপ্রেজেন্ট করছে গ্যাসের অণুর মোট ভর, অর্থাৎ একটা অণুর ভর ইন্টু অণুর সংখ্যা। তো আমরা এইভাবে লিখতে পারি, মোট গ্যাসের ভর যদি ডাব্লিউ হয়, কারণ আমরা ডাব্লিউ দিয়েই সাধারণত প্রকাশ করে এসেছি এই চ্যাপ্টারের আগের অংশগুলোতে মোট ভরকে। সো ডাব্লিউ যদি গ্যাসের মোট ভর হয়, ডাব্লিউ ইকুয়াল টু স্মল এম ক্যাপিটাল এন, যেখানে স্মল এম এর পরিচয় হচ্ছে একটা অণুর ভর, আর ক্যাপিটাল এন এর পরিচয় হচ্ছে অণুর সংখ্যা। আবার ডাব্লিউকে কিন্তু এটাও লেখা যায় ক্যাপিটাল এম স্মল এন। এখন আসি ক্যাপিটাল এম স্মল এন এর মিনিংটা কি। এটা কিন্তু আমরা অলরেডি আমাদের কেমিস্ট্রি একদম প্রথম চ্যাপ্টারটা যেটা, সেখানে আমরা পড়ে এসেছি। আমরা ওখানে এরকম একটা রাশিমালা পড়েছিলাম না, যে মোল সংখ্যা ইকুয়াল টু
গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। সো এখান থেকেই কিন্তু আমরা ডাব্লিউটাকে এক পাশে করলে এই জিনিসটা লিখতে পারি ক্যাপিটাল এম ইন্টু স্মল এন। সো এই ক্যাপিটাল এম আর স্মল এন কিন্তু এইটার থেকে আবার আলাদা জিনিস, রাইট? সো আমার খেয়াল রাখতে হবে কোনটা কি। স্মল এম দিয়ে বোঝানো হচ্ছে গ্যাসের একটা অণুর ভর, ক্যাপিটাল এন দিয়ে বোঝানো হচ্ছে গ্যাসের মোট অনুসংখ্যা। অর্থাৎ তুমি যেই নমুনাটা নিয়ে কাজ করছো, একটা জার হতে পারে, একটা কৌটা হতে পারে, সেটার মধ্যে যত সংখ্যক গ্যাসের অণু আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এন। আর ক্যাপিটাল এম দিয়ে কী বোঝানো হচ্ছে? ক্যাপিটাল এম দিয়ে বোঝানো হচ্ছে আণবিক ভর গ্যাসটার। আর স্মল এন দিয়ে কী বোঝানো হচ্ছে? স্মল এন দিয়ে বোঝানো হচ্ছে গ্যাসের মোল পরিমাণ। তো আমরা এইখানে খেয়াল রাখতে হবে ক্যাপিটাল এম আর স্মল এম কিন্তু এক জিনিস না। এটা আণবিক ভর, এটা একটা অণুর ভর। আবার স্মল এন আর ক্যাপিটাল এন এক জিনিস না। ক্যাপিটাল এন হচ্ছে অণু সংখ্যা আর স্মল এন হচ্ছে মোল সংখ্যা। সো আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা শেষ করলাম। এখন আসি এর পরের অংশ, গ্যাসের বেগের অংশটা নিয়ে। সো এইখানে একটা জিনিস বলে রাখি, গ্যাসের বেগগুলোকে আমরা সি দিয়ে প্রকাশ করি। এটা কিন্তু আলোর বেগ সি না, ওই 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের যেই সিটা ছিল সেটা না। আমরা গ্যাসের বেগগুলোকে সি দিয়ে প্রকাশ করি। আর এই সিগুলোর বিভিন্ন মান হতে পারে। আমি একটু আগেই আলোচনা করেছি গ্যাসের অণুগুলো বিভিন্ন বেগে এক এক দিকে ছোটাছুটি করতে পারে। তো আমরা তো একটা সূত্রের মধ্যে আর সবগুলো গ্যাসের বেগ আলাদা আলাদা করে নিয়ে হিসাব করা সম্ভব না। সো আমরা একটা ভ্যালু নেই, সেই একটা ভ্যালু আমার কি ভ্যালু? CRMS ভ্যালু। এটা নিয়েই বলতে গেলে ডিটেলসে আমাদের এই ক্লাসের বাকি অংশটাতে কথা হবে। সো এটার ফুল মিনিংটা আমরা এখানে জেনে যাব, আর এটা ডিটেলসে কিভাবে পাওয়া যায়, এটার সূত্র কি, এটা দিয়ে ম্যাথ কিভাবে আসতে পারে, সেগুলো নিয়েই পরের অংশে আলোচনা হবে। সো CRMS এর ফুল মিনিং হচ্ছে বাংলায় বললে গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ। নর্মালি আর দিয়ে বোঝায় রুট, এম দিয়ে বোঝায় মিন, এস দিয়ে বোঝায় স্কোয়ার। এগুলো নিয়ে আলোচনা আসছে সামনে। তো চলো CRMS নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু যদি দেখে আসি গ্যাসের অণুগুলোর ব্যাপারে। বলেছিলাম গ্যাসের অণুগুলোর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়। সো এই অণুটার লাল অণুটার বেগ ধরো C1, নীল অণুটার বেগ ধরো C2, হলুদ অণুটার বেগ ধরো C3। এরকম করে বিভিন্ন অণু আছে, প্রত্যেকটা আলাদা আলাদা অনেক বেগ আছে, রাইট? সাধারণত অণুর সংখ্যা কী থাকে? অনেকগুলো থাকে, রাইট? কোটি কোটি সংখ্যক অণু থাকে। সো প্রত্যেকটার বেগ নিয়ে তো কাজ করা সম্ভব না, আবার প্রত্যেকটার বেগ তো মাপাও সম্ভব না। সো আমাদের অবশ্যই এই প্রত্যেকটা বেগের বদলে এমন একটা বেগ চুজ করতে হবে যেই বেগটা নিলে আসলে প্রত্যেকটা অণুর যে বেগ নেওয়ার কাজ করলে যেটা হতো সেটাই সম্ভব হয়ে যায়। অর্থাৎ আমরা এই সবগুলোর বেগ আলাদা আলাদা করে না নিয়ে এমন একটা অণুর বেগ নিব যেই বেগটা নিলে বাকিগুলো স্যাটিসফাই হয়ে যায়। সো এই জিনিসটা কিভাবে করা যেতে পারে? এই জিনিসটা করার জন্য আমি তোমাদের একটু অফ টপিকে একটা খেলার ঘটনা বলে আসি। ধরো ভারত বনাম বাংলাদেশ খেলা হচ্ছে, এশিয়া কাপের ফাইনাল চলছে। সো এই ফাইনাল খেলার সময় ধরো তুমি বাংলাদেশ দলের দিকে তাকিয়ে দেখলে যে একটা নতুন ব্যাটসম্যান নেওয়া হয়েছে। নতুন ব্যাটসম্যান নাম কি? সাইফ হাসান ধরে নাও। সো এই ব্যাটসম্যানটা তুমি আজকেই প্রথম ধরো দেখছো, এই ব্যাটসম্যানটার আগে তুমি কিছুই জানতে না এই ব্যাটসম্যানটা সম্বন্ধে। তাহলে তুমি তার খেলা না দেখি কিভাবে বুঝতে পারবে সে কেমন খেলে? সেটা বোঝার জন্য তার স্ট্যাটিস্টিক্সগুলো তুমি দেখবে, সে কয়টা ম্যাচ খেলেছে, কত রান করেছে। তো এই সবগুলো ডাটার থেকে কোন ডাটাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, সবচেয়ে বেশি ভালো বোঝা যায় কোন ডাটাটা দেখলে তার ব্যাটিং সম্বন্ধে? সেটা হচ্ছে এই মানটা, রাইট? সো ব্যাটিং অ্যাভারেজ, তার অ্যাভারেজটা কত, এটাই বেসিক্যালি কিন্তু তার সম্বন্ধে একটা ভালো ধারণা দেয়। অর্থাৎ তার অ্যাভারেজটা প্রায় 50-র কাছাকাছি, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে সে 50-এর মতো রান করছে, তার মানে সে ভালো ব্যাটসম্যান, রাইট? সো আমরা এইভাবে কিন্তু পুরো ব্যাটসম্যানের সারা আগের খেলা না দেখেও তার সম্বন্ধে একটা ধারণা পেয়ে ফেলতে পারি জাস্ট একটা ভ্যালু দেখে। সেই ভ্যালুটা কী ভ্যালু? সেই ভ্যালুটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তার মানে অ্যাভারেজ হচ্ছে অনেকগুলো ভ্যালুর বদলে সেই একটা ভ্যালু যেই ভ্যালুটা নিলে অনেকগুলো ভ্যালু নেওয়ার কাজ হয়ে যায়। অর্থাৎ অনেকগুলো ভ্যালু দেখলে আমরা যেই আইডিয়াটা করতে পারতাম, এই অ্যাভারেজটা দেখে সেই আইডিয়াটা করতে পারছি। তো এখন আবার আসি, অ্যাভারেজের কিছু ঝামেলা আছে। অ্যাভারেজ কি সবসময় রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিতে পারবে? মানে সবসময় সেই ভ্যালুটা দিতে পারবে যেটা দেখে আমরা বুঝতে পারবো? ধরো আমরা যদি গ্যাসের অণুর ক্ষেত্রেই ফিরে আসি, ধরো দুইটা গ্যাসের অণু আমার আছে, একটা অণুর বেগ বাম দিকে 4 মিটার পার সেকেন্ড, আরেকটা অণুর বেগ ডান দিকে 4 মিটার পার সেকেন্ড। এখন এই যে গ্যাসের অণুগুলা দুইটা দুই দিকে গতিশীল, সো এই অণুগুলোর যদি গড় বেগ বের করি, অর্থাৎ সি অ্যাভারেজ, সি দিয়ে যেহেতু গ্যাসের অণুর বেগ বোঝায় আর সি অ্যাভারেজ মানে গড় বেগ। সো গড় বেগ যদি আমরা বের করি, গড় বেগ বের করলে কি লেখা যেত? 4 + -4। কেন? একটা ডান দিকে একটা বাম দিকে। তুমি যদি ডান দিকে প্লাস ধরো, বাম দিকের বেগকে তোমার মাইনাস ধরতে হবে। সো একটা কিন্তু 4 হলেও আরেকটা -4 আমার নিতে হবে, রাইট?
সো আমি যদি গড় করি, গড় করার কিভাবে করে গড়, সেটা হচ্ছে যাদের গড় করবে তাদেরকে তুমি যোগ করবে, আর যত সংখ্যক ডাটা তুমি যোগ করেছো সেই সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করবে, রাইট? সো আমি 4 আর -4 এই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমার রেজাল্ট কি আসবে? আমার রেজাল্ট আসবে 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমাকে যদি বলা হয় এই বক্সটার মধ্যে যেই অণুগুলো আছে তাদের গড় বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি কি ধারণা করতে পারবে? তাহলে তুমি ধারণা করবে মনে হয় এই গ্যাসের অণুগুলো স্থির আছে, এই গ্যাসের অণুগুলো চলাচল করছে না, চলাচল করলেও খুবই অল্প মানে চলাচল করছে, কারণ গড় যেহেতু 0। সো এটা ধারণা করবে, কিন্তু আদৌ কি এই ধারণাটা সঠিক কিন্তু না। কেন? কারণ তারা কিন্তু চলাচল করছে না যে তা না, চলাচল করছে, ভিন্ন ভিন্ন দিকে চলাচল করছে। তার মানে কি বোঝা গেল? গড় কিন্তু নেগেটিভ ভ্যালু থাকলে, তোমার ডাটা সেটগুলোর মধ্যে যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে কিন্তু সে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিতে ব্যর্থ হয়, অর্থাৎ সে তখন রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিতে পারে না। সো এর জন্য আমাদের গড়ের একটা বিকল্প দরকার, আর গড়ের বিকল্প হিসেবেই আমার যেই রাশিমালাটা আসে সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এই বর্গমূল গড় বর্গবেগের সুবিধাটা কোথায় গড়ের উপরে? সুবিধাটা হচ্ছে এইটা দিয়ে নেগেটিভ ভ্যালু যদি থাকে ডাটা সেটে তাহলেও রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বের করা যায়। তো আগে আমরা জানি সিআরএমএসটা কিভাবে কাজ করে, মানে কিভাবে বের করা হয়, তারপরে আমরা দেখব যে নেগেটিভ ভ্যালু থাকলে সে কিভাবে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিতে পারে। তো প্রথমেই আসি সিআরএমএস কি। সিআরএমএস হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ আর দিয়ে রুট, এম দিয়ে মিন, আর এস দিয়ে স্কোয়ার। রুট মানে তো জানোই বর্গমূল, আর এটা হচ্ছে কি মিন দিয়ে বোঝায় গড়, আর এটা দিয়ে বোঝায় বর্গ, অর্থাৎ বর্গমূল গড় বর্গ। আর যদি এটা সি হয় তাহলে বর্গমূল গড় বর্গ বেগ, রাইট? তো আমরা কিভাবে কাজ করব, এটা কিন্তু খুবই মজার একটা জিনিস। কেন? কারণ এটা নামের মধ্যেই আছে এটা কিভাবে কাজ করে, মানে কিভাবে আসলে এটা বের করতে হয়। তুমি যদি এটার ফুল মিনিংটা জানো, এভাবে লিখতে পারো, তাহলে তুমি ডান থেকে বাম দিকে একটা অ্যারো টানবে। তোমার এই অ্যারোটা বুঝাবে তুমি কাজের ধারা, অর্থাৎ কি কি কাজ করবে। সো প্রথমে তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ডান থেকে বামের দিকে যেতে চাইলে স্কোয়ার করতে হবে, রাইট? সো আমার কাছে ধরো অনেকগুলো গ্যাসের অণু আছে, তাদের প্রত্যেকের বেগ C1 C2 C3 এরকম করে n সংখ্যক গ্যাসের অণু আছে, প্রত্যেকের আলাদা আলাদা বেগ আছে। সো এরকম সবগুলো বেগগুলোকে ধরো আমার দেওয়া আছে। সো আমরা প্রথমে যদি তাদের স্কোয়ার করি, অর্থাৎ দেখো স্কোয়ার করে ফেললাম, তারপরে কি করব? তারপরে মিন করব। তো আমি যদি তারপরে মিন করি মানে গড় করি, তাহলে আমরা আসলে গড় কিভাবে করে? যোগ করে ডাটা সংখ্যা দিয়ে ভাগ, রাইট? সো যত সংখ্যক ডাটা যোগ করলাম তত সংখ্যা দিয়ে ভাগ। যেহেতু আমি n সংখ্যক রাশিমালার n সংখ্যক সংখ্যার আমরা গড় বর্গমূল গড় বর্গ করছি, তার মানে আমরা n দিয়েই ভাগ করব। সো আমরা দুইটা কাজ করে ফেলেছি। ফাইনাল কাজ আমার কি? রুট করা। সো আমি যদি রুট করি, অর্থাৎ আমরা যদি রুটটা করে ফেলি, তাহলে যেই রাশিমালাটা পাবো আমরা, সেই রাশিমালাটাই আসলে কি বুঝাবে? সিআরএমএস বুঝাবে। অর্থাৎ এটাই কিন্তু সিআরএমএস এর বেসিক সূত্র। তো আমরা প্রথমে কি করি? বর্গ করি, তারপরে রাশিমালাগুলোকে যোগ করি, যোগ করে ডাটা সংখ্যা দিয়ে ভাগ দিই, মানে গড় করি এক কথায়। আর এরপর কি করি? বর্গমূল করে দিই। তাহলে আমি যেই রাশিমালাটা পাবো মান হিসেবে হিসাব করে, সেটা আমার সিআরএমএস ভ্যালু, অর্থাৎ আমরা গড়ের বিকল্প হিসেবে মডিফাইড ভার্সন হিসেবে যেই ভ্যালুটা পাবো। তো এখন আসি এটা কিভাবে আমার নেগেটিভ ভ্যালু থাকলে নেগেটিভ ভ্যালুর নিয়েও সে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিয়ে দিতে পারে। তো দেখো এখানেও ধরো আমার জারে দুইটা অণু আছে, আগের মতোই আলোচনা। বাম পাশে একটা বেগে গতিশীল 4 মিটার পার সেকেন্ড, ডান পাশে আরেকটা বেগে গতিশীল 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দুইটা দুই দিকে একই মানে গতিশীল। সো তাদেরকে নিয়ে আমরা গড় করেছিলাম, গড় করে আমরা রেজাল্ট পেয়েছিলাম 0। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 0 যেহেতু রিপ্রেজেন্টেটিভ ভ্যালু হতে পারে না, কারণ তারা আসলে স্থির না। সো আমরা যদি আরএমএস করে দেখি, অর্থাৎ সিআরএমএস করে দেখি, তাহলে আমার কি করণীয়? 4 আর 4 -4 নিব, নিয়ে প্রথমে বর্গ করব। সো বর্গ করলাম, বর্গ করার পরে যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে গড় করব, গড়ও করলাম। এরপরে কি করে দিব? রুট করে দিব। সো রুট করে দিলাম। সো এটা একবারে আমি লিখেছি। সিআরএমএস করার ফলে কি রাশিমালাটা দাঁড়াতো আমার। সো আমরা যদি এখন এটাকে হিসাব করি, হিসাব করলে কি আসে? এটা 4 স্কোয়ার মানে 16, এটা 4 স্কোয়ার মানে -4 স্কোয়ার মানে 16, 16/2 মানে 16 যোগ 16/2, দ্যাট মিনস আবার থাকবে 16। সো আমরা রুট 16টাকে কি বলতে পারি? 4 মিটার পার সেকেন্ড, রাইট? সো আমরা সিআরএমএসটা কিন্তু পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গড় মান থেকে আমাদের মনে হচ্ছে কি কণাগুলো প্রায় 4 মিটার পার সেকেন্ড বেগে রয়েছে। সো গড় মান থেকে বর্গমূল গড় মান থেকে আমাদের মনে হচ্ছে কি এটা 4 মিটার পার সেকেন্ড বেগে রয়েছে। সো এটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। সো আমরা শুধু গড় মান যেন না বলি, আমরা যেন বলি এটা বর্গমূল গড় বর্গমান,
ঠিক আছে। সো বর্গমূল গড় বর্গমান থেকে আমরা যেন বলি যে কণাগুলো প্রায় কত বেগে গতিশীল রয়েছে, কণাগুলো প্রায় 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। সো এই ক্ষেত্রে দেখো যেটা আমি ফোকাস করতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে আমরা গড় থেকে পেয়েছিলাম 0 মিটার পার সেকেন্ড বেগে, আর বর্গমূল গড় বর্গমান থেকে আমরা পাচ্ছি কি 4 মিটার পার সেকেন্ড বেগে তারা গতিশীল রয়েছে। সো এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে CRMS কিন্তু আমার নেগেটিভ ভ্যালু থাকলেও সে কিন্তু তার পারফেক্ট হিসাবটা দিচ্ছে, মানে সে বোঝাচ্ছে যে অণুগুলো স্থির নয় বরং অণুগুলো 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে, রাইট। সো আমরা এর জন্য যদি নেগেটিভ ভ্যালু থাকে আমার ডাটা সেটে তাহলে আমরা অবশ্যই কী করব, নেগেটিভ ডাটা সেট থাকলে আমরা অবশ্যই গড় না করে বর্গমূল গড় বর্গ করব, বর্গমান বের করব রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বের করার জন্য। সো এইখানে কিন্তু আমি একটা জিনিস তোমাদের একটু খেয়াল করানোর জন্য এই জিনিসটা করেছি, এটাকে গড় লেখা যাবে না, এটাকে আমার লিখতে হবে কি, এটাকে আমার বর্গমূল গড় বর্গ। সো আমি ইচ্ছা করেই কিন্তু এই জিনিসটা লিখেছি যে অনেকেই পরীক্ষার হলগুলোতে গড় মান লিখে ফেলে। সো গড় মান কিন্তু এটাকে লেখা যাবে না, এটাকে লিখতে হবে বর্গমূল গড় বর্গমান, অর্থাৎ RMS ভ্যালু বলি ইংলিশে। সো আমরা RMS ভ্যালু নিয়ে আলোচনা করলাম। এখন আসি আমাদের প্রশ্ন কীরকম হতে পারে পরীক্ষায়। সো আমরা অলরেডি গ্যাসের গতিতত্ত্বের সূত্র যেটা শিখেছি সেটা কীরকম ছিল, PV = 1/3 স্মল m ক্যাপিটাল N CRMS স্কোয়ার, রাইট। সো এইখান থেকে আমরা CRMS বের করতে চাইলে CRMSটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি লেখা যায়, CRMS = 3 ও পাশে চলে গেলে 3PV আর MN ভাগ আকার চলে গেলে ভাগ, তারপরে আমরা রুট করে ফেললে CRMS = √3PV বাই স্মল m ক্যাপিটাল N। সো এটা আমার কি চলে আসলো, এটা আমার চলে আসলো রুট মিন স্কোয়ার ভ্যালু, অর্থাৎ বর্গমূল গড় বর্গমান, সো বর্গবেগের মান। সো এই জিনিসটার আবার স্মল m ক্যাপিটাল N এটাকে আমরা কি শিখেছি, W শিখে এসেছি, কারণ W = আমরা দুইটা ফর্মুলা লিখেছিলাম, W = স্মল m ক্যাপিটাল N যেমন হয়, W = স্মল n ক্যাপিটাল M ও হয়, অর্থাৎ ভাইস ভার্সাটাও হয়। সো আমরা এই যে এই মানটা এটা কিন্তু CRMS-এর একটা সূত্র, CRMS-এর একটা সূত্র না বরং আরও অনেক সূত্র রয়েছে। আমরা এই সূত্রটা থেকে আমরা কি জানি, PV = nRT। সো আমরা এখানে দেখো PVটার জায়গায় nRT বসিয়েছি। সো PVটার জায়গায় যদি nRT বসাই তাহলে CRMS = √3PV/W, এখান থেকে আমরা লিখেছি CRMS = √3nRT/W। সো এইখানে একটা কাজ আমরা আবার করতে পারি, সেটা হচ্ছে ডাব্লিউটাকে আমরা ভাঙিয়ে, যেমন স্মল m ক্যাপিটাল Nকে ভাঙিয়ে W লিখতে পারি, আবার ডাব্লিউটাকে ভাঙিয়েও স্মল m ক্যাপিটাল Nও যেমন লেখা যায়, আবার কি বলেছিলাম ক্যাপিটাল M স্মল nও লেখা যায়। সো আমি ক্যাপিটাল M স্মল n লিখেছি। সো আমরা ডাব্লিউর যেহেতু দুইটা সূত্র, সো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি সূত্র দুইটা লিখে রাখি, যেটা আমরা আগের সাইডেও দেখেছিলাম, সেটা হচ্ছে কি এরকম। তো এই দুইটা সূত্রই লেখা যায়। তো যাই হোক, তো আমরা এই সূত্রটা ভাঙিয়ে লিখলে আমাদের এই ক্ষেত্রে দেখো উপরেও একটা স্মল n আছে, নিচেও একটা স্মল n আছে, তার মানে আমি কাটাকাটি করে ফেলতে পারি। কাটাকাটি করে ফেললে আমার এমন একটা রাশি থাকে CRMS = √3RT/M, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, আমরা CRMS-এর বেসিক সূত্র তো শিখেছি, C1² + C2² এগুলো যোগ করে আবার n সংখ্যা দিয়ে ভাগ দিয়ে রুট করা, ওইটা বেসিক সূত্র, ওইটা দিয়ে সাধারণত প্রশ্ন আসবে না, কারণ তোমাকে কয়টা অণুর বেগ দিবে যে এতগুলো বেগ নিয়ে তুমি ওই হিসাবটা করবে, বরং আমাদের এই সূত্রগুলো দিয়েই আসবে। আমাদের তার মানে মুখস্থ রাখতে হবে যে সূত্রগুলো, সেগুলো হচ্ছে এইগুলা। CRMS = √3PV/W, P কি গ্যাসের চাপ, V কি গ্যাসের আয়তন, আর W কি গ্যাসের নমুনার মোট ভর। এগুলো সবগুলো অবশ্যই SI এককে প্রকাশ করতে হবে, কারণ এটা কি একটা বেগ না। সো এই বেগের মানটা যদি মিটার পার সেকেন্ড এককে চাই তার ডান পাশের সব কিছুই কিন্তু আমার SI এককে বসাতে হবে, কারণ বেগের SI একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আবার এটার আরেকটা সূত্র কি শিখেছি, √3RT/M, শিখিনি কোনটা, এটা, রাইট। সো এখানে আমি একটু কথাটা এটা কিভাবে আসলো সেটা আমরা পরের সাইডটাতে দেখব। সো এইটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখো আর এর ভ্যালুটা আমরা কি বসাবো, 8.314 যেন বসাই, কারণ আমরা এটা মিটার পার সেকেন্ডে চাচ্ছি ফাইনালি। আর টি এর ভ্যালুটা আমরা তাপমাত্রার ভ্যালু ক্যালভিনে নিয়ে বসাবো, বুঝলাম। কিন্তু ক্যাপিটাল M এর ভ্যালুতে অনেকেই ভুল করব। ক্যাপিটাল M এর ভ্যালু আমরা ধরো অক্সিজেনের বেলায় অনেকেই আণবিক ভর বলে দিবে 32, কিন্তু ওইটা তো 32 গ্রাম পার মোলে, আমরা তো গ্রামে বসাতে পারবো না, এখানে আমাদের বসাতে হবে কেজিতে, SI এককে নিতে হবে না। সো SI এককে যদি নিতে হয় তাহলে আমরা কি করব, 32 × 10⁻³ অর্থাৎ 32কে 1000 দিয়ে ভাগ করে যেই ভ্যালুটা আসবে সেটা আমরা এখানে বসাবো। কেন, কারণ ওই তখন এটা কেজিতে চলে আসবে। সো আমরা এই যা একটু খেয়াল রাখবো যেন আমাদের ক্যাপিটাল M আমরা যেন কখনোই যেটা জানি, অর্থাৎ অক্সিজেনের জন্য 32, কার্বন ডাইঅক্সাইডের জন্য 44 এগুলো না বসাই।
আচ্ছা, তো এখন আসবো এইটা কিভাবে আসলো, এখানে কে কি, ক্যাপিটাল টি কি, স্মল এম কি, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। সো আমরা কে এটার পরিচয়টা আগে দিয়ে নিই। এটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক, অর্থাৎ একজন বিজ্ঞানীর নামে নামকরণ করা একটা ধ্রুবক। এটা বেসিক্যালি দুইটা ধ্রুবকের অনুপাত। কোন দুইটা ধ্রুবকের অনুপাত? আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর অ্যাভোগাড্রো সংখ্যা। সো মোলার গ্যাস ধ্রুবক আর অ্যাভোগাড্রো সংখ্যা এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেই রাশিমালাটা পাবো সেটা হচ্ছে আমার কে বা বোল্টজম্যান ধ্রুবক। সো বোল্টজম্যান ধ্রুবকের মান তার মানে একটা নির্দিষ্ট মান, যেহেতু একটা ধ্রুবক। সো তোমরা ক্যালকুলেটারে ইজিলি আর এর মান জানো 8.314, এন এ অ্যাভোগাড্রো সংখ্যারও মান জানো 6.02 × 10⁻23। সো তোমরা যদি এই ভ্যালুগুলো ডিভাইড করো একটাকে আরেকটা দিয়ে তাহলে তুমি এই ভ্যালুটা পাবে 1.38 × 10⁻23। এটার ইউনিটটা কি হবে খেয়াল করে দেখো, এটা তো সংখ্যা, রাইট, অণুর সংখ্যা, আর এটার একক কী ছিল? জুল পার মোল পার ক্যালভিন। সো আমরা এইখানে যদি অনুসংখ্যা দিয়ে, অর্থাৎ এক মোলে যে অনুসংখ্যা আছে সেই অনুসংখ্যাটা দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জুল পার মলিকিউল, অর্থাৎ ওইটা ছিল প্রতি মোলের জন্য গ্যাস ধ্রুবক, আর বোল্টজম্যান ধ্রুবকটা আসলে প্রতি অণুর জন্য গ্যাস ধ্রুবক। কারণ প্রতি মোলে আসলে কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, সো এটা দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, প্রতিটি অণুর জন্য গ্যাস ধ্রুবক কত সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো কে এর মানটা আমাদের একটু মনে রাখতে হবে কিভাবে পেয়েছে। এটা সরাসরি মুখস্থ না রাখলেও এই অনুপাতটা জানা থাকতে হবে যেন আমরা পরীক্ষার হলগুলোতে বের করে ফেলতে পারি। সো আমরা বলছিলাম আরেকটা সূত্র কিভাবে এসেছিল, √3kTর সূত্রটা। সো CRM = √3RT/M, এটা তো আমরা বের করেছিলাম আগের স্লাইডে। সো এখান থেকে আমরা লবে আর হরে, উভয় লবে আর হরে আমরা NA অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি। বেসিক্যালি আমরা √NA দিয়ে ভাগ দিয়েছি কারণ রুটের ভেতরে যেহেতু। সো আমরা ভাগ দেওয়ার কারণে উপরে তো R/NA, যেটাকে আমি কে বলে ফেলতে পারি, মানে উপরের টার্মটা আমার ক্লিয়ার 3kT হয়ে যাবে। নিচের টার্মটাতে নিয়ে আসি M/NA, এটাকে আমরা একটু ঐকিক নিয়ম করে একটু দেখব কি হয়। আমরা এইটা তো জানি সবাই, রাইট, যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু যেই ভর ক্যারি করে, অর্থাৎ তুমি যদি অক্সিজেনের 6.02 × 10⁻23টা অণু নাও তাহলে তার ভর কত পাবে হিসাব করে 32 গ্রাম। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আসলে আণবিক ভর রিপ্রেজেন্ট করে, রাইট। আবার অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আসলে পারমাণবিক ভর রিপ্রেজেন্ট করে, এটা আমরা জানি। সো NA সংখ্যক অণুর ভর আসলে M বা আণবিক ভরের সমান। তাহলে একটা অণুর ভর কত, ঐকিক নিয়ম করা যায় না? সো ঐকিক নিয়ম যদি করি, ঐকিক নিয়ম করলে আমার কি আসে, M/NA, জাস্ট N এর জন্য M আর একটার জন্য কি M/NA। তো আমরা এই যে এই মানটা, এটা কি একটা অণুর ভর। সো একটা অণুর ভরকে আবার আমরা কি দিয়ে প্রকাশ করা শিখেছি, m দিয়ে প্রকাশ করা শিখেছি। তার মানে কি দাঁড়ালো, M/NA যে কথা, m একই কথা। তো আমরা এই সূত্রটাকে তাই লিখে ফেলতে পারি এরকম যে এই পার্টটার জায়গায় শুধু m আর এই পার্টটার জায়গায় k, অর্থাৎ CRMS এর আরেকটা সূত্র দ্বারা হয়ে গেল, সেটা কি √3kT / m এর পরিচয় গ্যাসের একটা অণুর ভর, এটাও অবশ্যই কেজি এককে নিয়েই বসাতে হবে। তাহলে আমরা এটাও আরেকটা সূত্র শিখলাম। তো আমরা অনেকগুলো সূত্র শিখেছি বটে, বাট আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে কোন সূত্রটা আমি একটু বলে দিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। যখনই তোমার তাপমাত্রা দেওয়া থাকবে, কোনো গ্যাসের নাম আর তাপমাত্রা দেওয়া থাকবে, তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করবে। যখন তোমার গ্যাসের চাপ, আয়তন আর ভর দেওয়া থাকবে, এই সূত্রটা ব্যবহার করবে। সাধারণত এই সূত্রটা ব্যবহার হয় না। এই সূত্রটা কেন শিখি, জাস্ট জানার কারণে শিখি, বাট ম্যাথে ব্যবহার হয়। এই সূত্রের কাজটাই এটা দিয়ে করে ফেলা যায়, কারণ এখানে তাপমাত্রা আর আণবিক ভর এটার চেয়ে বের করা ইজিয়ার। সো আমরা এখন চলো কিছু ম্যাথ করে আসি, আমাদের ম্যাথ প্রবলেম আছে কিছু। সো আমরা সূত্র শিখলাম, CRMS এর অনেকগুলা, পরিচয়গুলোও দেখলাম। এখন আমরা ম্যাথে চলে আসবো। আমাদের প্রথম ম্যাথ, 25°C তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের RMS বেগ কত। অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে, এখানে আমার তাপমাত্রা দেওয়া আছে 25°C, যেটাকে আমরা বলতে পারি ক্যালভিনে নিয়ে 25 + 273 অর্থাৎ 298 ক্যালভিন। আমাদের দেওয়া আছে, আমাদের এটা দেওয়া নাই, বেসিক্যালি এটা মুখস্থ রাখতে হবে। আমাদের মোলার গ্যাস ধ্রুবক R = 8.314 জুল পার মোল পার ক্যালভিন। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এটা আমরা জানি, কার্বনের 12, অক্সিজেনের 16 করে দুইটা আছে 32, 12 + 32 দ্যাট মিনস 44। এটা কি গ্রাম পার মোল এককে। সো আমরা গ্রাম পার মোল এককে রাখা যাবে না, যেহেতু সব কিছু এসে এককে নিতে হবে, তাই এটাকে আমরা 10⁻³ দিয়ে গুণ দিয়ে কেজি পার মোল এককে নিয়ে নেব। এটাকে যেন খেয়াল থাকে আমাদের সব সময়। সো আমরা CRMS = √3RT/M এই সূত্রে চলে আসলাম। এখানে আমরা Tও জানি, Rও জানি, Mও জানি। জাস্ট ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, অবশ্যই এখানে 10⁻³ সহকারে এই ভ্যালুটা লাগবে, কারণ এই ভ্যালুটা হলেই আমরা এটা
কোন এককে পাবো, এটা মিটার পার সেকেন্ড এককে পাবো। সো আমরা সিআরএমএসটা ইজিলি বের করে ফেলতে পারি। সো স্টুডেন্টরা সবই পারে, বাট এই জায়গাটাই ভুল করে, বারবার করে বলছি। তো এবার আমরা চলে আসি এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে কোনো গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার হলে ওই তাপমাত্রায় গ্যাসটির অণুসমূহের RMS বেগ কত? তো আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে তাপমাত্রা দেওয়া আছে যেটা ক্যালভিনে নিয়ে নিয়েছি, চাপ দেওয়া আছে ATM এককে, এটাকে আমরা প্যাসকেলে নিয়ে নিয়েছি 1013251 ATM এর সমান, এটা আমরা জানি। তো আমাদের এখানে ঘনত্ব দেওয়া আছে, কোন এককে দেওয়া আছে, গ্রাম পার লিটার এককে দেওয়া আছে, আমার কি সে নিতে হবে, এসআই এককে নিতে হবে। সো এখানে একটা ব্যাপার আছে, সেটা কি, গ্রামকে তুমি যদি কেজিতে নাও তাহলে তুমি কি করতে, 10⁻³ দিয়ে গুণ দিতে, মানে 1000 দিয়ে ভাগ দিতে, রাইট? আবার লিটারকে তুমি যদি মিটার কিউবে নাও তাহলেও কিন্তু তুমি 1000 দিয়ে ভাগ দিতে। বাট ঘটনাটা কি এরকম না, আমি যদি একটু করে দেখাই। তুমি আসলে আলটিমেটলি এই জিনিসটা করছো, 1.75 এখানে আছে, জিনিসটা এরকম না, 1 গ্রাম ওপরে ছিল, 1 লিটার এখানে ছিল। সো আমরা এইটা থেকে যদি এরকম করি তাহলে কিন্তু এটার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সো আমরা এখানে আসলে 10⁻³ দিয়ে কেজিতে নিয়ে আসলাম গ্রামটাকে, আবার এখানে আবার 10⁻³ দিয়ে মিটার কিউবে নিয়ে আসলাম লিটারটাকে। সো আলটিমেটলি আমার কিন্তু ফাইনালি থাকে কি 1.75, রাইট? সো আমি যদি কেজি পার মিটার কিউবে নিয়ে আসি, কেজি পার মিটার কিউবে কিন্তু আমার ভ্যালুর পরিবর্তন হচ্ছে না। সো আমরা আসলে কনভার্ট করি, এই জিনিসটা নিয়ে এসেছি 1.75 কেজি পার মিটার কিউবে। সো আমরা জেনে গেলাম যে আমাদের ডি এর এককটা মিটার কিউব, কেজি পার মিটার কিউবে নিতে হয়, আর আর এর মান তো মুখস্থ 8.314 জুল পার মোল পার ক্যালভিন। সো আমরা ডি = PM/RT। আমার ফাইনালি টার্গেট কি, সিআরএমএস বের করা না? সিআরএমএস এর সূত্র কি, √3R⁻T/M। সো আমরা সবই কিন্তু জানি, T জানি, আর জানি, খালি দরকার হচ্ছে M। সো M এর জন্য আমরা ঘনত্বের সূত্রে ঢুকলাম। কেন? কারণ ঘনত্ব আমার দেওয়া আছে। সো ঘনত্বের সূত্রে আমি Mটাকে বের করতে চাই। Mকে আমরা এক পাশে রাখলে, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে, দেখো ডান পাশ পুরাটাই আমার জানা। সো এসআই এককের ভ্যালুগুলোই বসালাম, তাহলে আমি আণবিক ভরের ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। সো আণবিক ভরের ভ্যালুটা পাবো, যেহেতু সব কিছু আমার এখানে এসআই এককে বসানো হয়েছে, তার মানে এটা এসআই এককে পাবো, যেটা কি না আণবিক ভরের বেলা এসআই একক কি, কেজি পার মোল। সো আমরা আণবিক ভরটা পেয়ে গেলে আমরা সিআরএমএস এর সূত্রে এখন চলে আসতে পারি। সিআরএমএস এর সূত্রে √3R⁻T/M। সো এখানে আমরা T এর ভ্যালু বসাবো, M এর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু বসালে আমি সিআরএমএসটা কি পেয়ে যাচ্ছি। সিআরএমএসটা আমার কত আসছে, 415.76 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমার কি, বর্গমূল গড় বর্গবেগ। সো আমরা দ্বিতীয় প্রশ্নটাও করে ফেলতে পারলাম। সো আমাদের খেয়াল রাখতে হবে যে সরাসরি M নাও থাকতে পারে, প্রশ্নের নাম নাও থাকতে পারে, সো ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হতে পারে, যেমন এই ম্যাথে আমরা দেখলাম। এবার চলো আরেকটা ম্যাথ করে আসি আমরা। এখানে কি দেওয়া আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগ -91.43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। সো আমরা এইখানে যদি কাজ করতে চাই, সো আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নামটা মেনশন করা আছে। দ্যাট মিন্স কি, আমরা তার আণবিক ভরটা জেনে যাই 44 গ্রাম পার মোলে। সো তোমরা বলতে পারো ভাইয়া এটাকে এসআই এককে নেওয়া হলো, এটাকে কেন নেওয়া হলো না? এটার উত্তরটা পেয়ে যাবে ম্যাথ করার সময়ই। সো নিলেও সমস্যা হতো না, নেওয়াও যায়, কিন্তু আমরা না নিয়েও অনেক ক্ষেত্রে করে ফেলতে পারি। যেমন এই ম্যাথটা করি সামনে, তাহলে বুঝতে পারবে। ক্লোরিন গ্যাসের জন্য আমরা কি তাপমাত্রা পাচ্ছি না, আমাদের বেসিক্যালি তাপমাত্রাটাই দরকার, মানে আমাদের ওই তাপমাত্রাটা দরকার ক্লোরিন গ্যাসের, যেই তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের এই তাপমাত্রার বর্গমূল গড় বর্গবেগের সমান আসবে। সো আমরা ক্লোরিন গ্যাসের জন্য, ক্লোরিনের যেহেতু প্রতিটার পারমাণবিক ভর হচ্ছে 35.5, সো দুইটার জন্য 35.5 গুণ 2, দ্যাট মিন্স 71 গ্রাম পার মোল এককে। সো আমরা শর্ত মতে কি লিখতে পারি, আমাদের শর্ত কি দেওয়া আছে, দুইটার কি সমান হতে হবে, বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ সিআরএমএস এর মান সমান হতে হবে। তো সিআরএমএস যদি সমান হয় তাহলে এটাকে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি, √3R⁻T/M। এটাকে লিখতে পারি 3R⁻T/M। এটা হচ্ছে ক্লোরিনের জন্য, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য। সো আমি যে বলছিলাম তোমাদের যে আমরা M-টাকে কিসে নিব না, কেজি পার মোল এককে নিব না। এমএতে নিলেও সমস্যা হতো না, কেন? কারণ বুঝতেই পারছো উভয় পক্ষে কিন্তু একই জিনিস, রাইট? তুমি এখানে কেজি পার মোলে নিতে চাইলে কি করতে, এখানে কেজি পার মোলে নিতে চাইলে তুমি 10⁻³ দিয়ে গুণ দিতে, রাইট? আবার এখানেও কেজি পার মোলে নিতে চাইলে কি করতে, 10⁻³ দিয়ে গুণ দিতে, মানে দ্যাট মিন্স এখানে
একটা 10⁻³ আসতো, এখানে একটা 10⁻³ আসতো, যেটা আসলে উভয় পক্ষে কাটাকাটিই চলে যেত। তো এর জন্য আমি নিইনি। সো এটা আমি ম্যাথ করার আগেই কিন্তু বুঝেছি আসলে নেওয়া দরকার পড়বে কি পড়বে না। সো তোমরা ম্যাথ করার সময় নিয়েও নিতে পারো, কোনো প্রবলেম নাই, একই কথা। সো আমরা এইখানে দেখো √3r কাটাকাটি করলাম, ইনফ্যাক্ট দুইটাকে বর্গও করে দিয়েছি, কারণ রুট সরাতে হবে না। সো আমার এখানে বেসিক্যালি ছিল √T/M, এখানেও ছিল √T/M, আবার আমরা স্কোয়ার করে দেওয়ার কারণে T/M হয়ে গিয়েছে উভয় পক্ষে। সো বাম পাশে ক্লোরিনের M বসালাম, ডান পাশে কার্বন ডাইঅক্সাইডের M বসালাম, আর তাপমাত্রা তো কার্বন ডাইঅক্সাইডের বেলায় দেওয়া ছিল, সেই তাপমাত্রাটা আমরা বসালাম। সো আমরা এখান থেকে Tটা পেয়ে যাব, সেটা আমার কি ক্যালভিনে আসবে। তো এটা আমার ওই তাপমাত্রাটা ক্যালভিনে, যেই তাপমাত্রায় ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগ কার্বন ডাইঅক্সাইডের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। সো আমরা এই তাপমাত্রাটাকে 273 বিয়োগ করলে আসলে কিসে চলে আসবে, ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। অর্থাৎ আমরা তাপমাত্রার ডিগ্রি সেলসিয়াস ভ্যালুটাও কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারবো। তো আমরা নিশ্চয়ই বুঝে ফেলেছি আসলে কিভাবে এই ম্যাথগুলো করতে হয়। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।